প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নরসিংদী সরকারি কলেজের অনলাইন ক্লাসে স্বাগত। আমি রুম্মান মাহমুদ হাসান, প্রভাষক সমাজবিজ্ঞান, নরসিংদী সরকারি কলেজ। ইতোমধ্যে উচ্চ মাধ্যমিক সমাজবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে দুটো ক্লাস নিয়েছি। আজকে তৃতীয় ক্লাস আলোচনা করব সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা এবং সমাজবিজ্ঞানের সাথে অন্যান্য সামাজিক বিজ্ঞানের সম্পর্ক নিয়ে। সমাজের মানুষ কিভাবে জীবনযাপন করে, তাদের আচার আচরণ, রীতিনীতি সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করার প্রয়োজন আছে। সমাজ উন্নয়নে নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করতে হলেও সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। বস্তুত যে কোনো দেশ, জাতি বা সমাজকে টেকসই উন্নতির পথে এগিয়ে নিতে হলে সমাজবিজ্ঞান চর্চার গুরুত্ব অপরিসীম। উন্নয়নের সামাজিক প্রভাব, দারিদ্র্য কিংবা অনুন্নয়নের সমাজতাত্ত্বিক বিশ্লেষণ, ব্যক্তি জীবনে মানবিক মূল্যবোধের বিকাশে সমাজবিজ্ঞান এক অপরিহার্য শাস্ত্র। সমাজের সার্বিক দিক জানার জন্য সমাজবিজ্ঞানের পঠন এবং পাঠনের গুরুত্ব রয়েছে। তা এখন আমরা বিস্তারিত আলোচনা করব যে সমাজবিজ্ঞান আমরা কেন অধ্যয়ন করব, কেন পাঠ করব। প্রথমতই আমরা বলতে চাই যে সামাজিক ক্ষেত্রে নীতি নির্ধারণ এবং তার বাস্তবায়নের জন্য সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজন রয়েছে। সামাজিক জীবনধারা নিয়ন্ত্রণ ও সাফল্যের স্বার্থে সমাজবিজ্ঞান পাঠের গুরুত্ব রয়েছে। সামাজিক ক্ষেত্রে বিশেষ কোনো উদ্দেশ্য বা লক্ষ্যে উপনীত হওয়ার জন্য যথাযথ সামাজিক নীতি নির্ধারণ এবং তার বাস্তবায়নের জন্য উপযুক্ত উপায় বা পদ্ধতি স্থির করা দরকার। এই বিষয়ে সমাজবিজ্ঞানের ধ্যান ধারণা বিশেষভাবে আমাদের সহায়তা করে। বাংলাদেশের বৈচিত্র্যপূর্ণ ও জটিল সমাজ ব্যবস্থায় বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলার ক্ষেত্রে সমাজতাত্ত্বিক জ্ঞানের প্রয়োজনীয়তা এবং উপযোগিতা অধিক। অধ্যাপক অকবার্ন নিমকপ হ্যান্ডবুক অফ সোসিওলজি নামক গ্রন্থে মন্তব্য করেছেন যে সোসিওলজি ইজ এ বডি অফ লার্নিং অ্যাবাউট সোসাইটি. It is a description of ways to make society better. It is a social ethics, a social philosophy. Generally, however, it is deemed as a science of society. অর্থ করলে এরকম দাঁড়ায় যে সমাজ বিজ্ঞানকে সাধারণ সমাজের বিজ্ঞান বলে মনে করা হলেও এটি হচ্ছে আসলে একটি সামাজিক নীতি বিজ্ঞান কিংবা সামাজিক দর্শন বিশেষ, যার পঠন পাঠন সমাজকে উন্নততর পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য খুবই সহায়ক। মানব সমাজের বিজ্ঞানসম্মত আলোচনার জন্য সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজন রয়েছে। অর্থাৎ সমাজবিজ্ঞানী মানব সমাজকে মুখ্য বিষয় হিসেবে ভিত্তি করে বিজ্ঞানসম্মত উপায়ে বিচার বিশ্লেষণের সুযোগ সৃষ্টি করেছে। বাংলাদেশ তথা বর্তমান বিশ্বের সমাজ ব্যবস্থা বিশেষ সমস্যা সংকুল। এই সমস্যার মোকাবিলায় মানব সমাজের বিজ্ঞানসম্মত আলোচনা প্রয়োজন। বর্তমান সমস্যা সংকুল বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে সমাজবিজ্ঞানে আলোচনা করা হয়ে থাকে। এক্ষেত্রে সমাজবিজ্ঞানের দৃষ্টিভঙ্গিকে অন্যান্য সামাজিক বিজ্ঞানের দৃষ্টিভঙ্গির তুলনায় অধিকতর উপযোগী মনে করা হয়। তারপরে হলো যে মানব সমাজ সম্পর্কিত জ্ঞানের উৎস, অর্থাৎ সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে সমাজস্থ মানুষ তার নিজ সমাজের সমস্যাবলী সহজেই জানতে পারে। তার সমাজের প্রেক্ষাপটে কিভাবে সমস্যা সৃষ্টি করতে পারে বা কিভাবে সমস্যার সৃষ্টি হয়েছে তা যথাযথ অনুসন্ধানের মাধ্যমে জানতে পারে। সমাজের কাঠামোগত সমস্যা ও সামাজিক সমস্যার উৎস, এগুলো নিয়ে সমাজবিজ্ঞান ব্যাপকভাবে আলোচনা করে। এরপরে হলো সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্ব সম্পর্কে ধারণা লাভ। সমাজবিজ্ঞান মানব সমাজে প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানের কাঠামোগত রূপ, কর্মকাণ্ড, ইতিবাচক ও নেতিবাচক প্রভাব এবং সমাজে বিভিন্ন প্রতিষ্ঠান কিভাবে মানুষের উপকারে আসতে পারে, কি করলে সামাজিক প্রতিষ্ঠানগুলো মানুষের স্বার্থ সাধনে অধিকতর সহায়ক ভূমিকা পালন করতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে সমাজবিজ্ঞান ফলপ্রসূ আলোচনা করে। আর্থসামাজিক পরিবর্তন সম্পর্কে জ্ঞান লাভ। সমাজবিজ্ঞান সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তন সম্পর্কে সঠিক কারণ ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে আমাদের জ্ঞান দিয়ে থাকে। সমাজ যেহেতু পরিবর্তনশীল, পরিবর্তনের গতি প্রকৃতি অনুধাবন
অনুশীলনের মাধ্যমে সমাজ ব্যবস্থার উপর তার প্রভাব প্রতিক্রিয়া প্রসঙ্গে অবহিত হওয়া যায়। বাংলাদেশের সমাজ কাঠামো, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকাণ্ড, নাগরিকদের জীবনধারা প্রভৃতি বিষয় সম্পর্কে দেখা যায় সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে জানা যায়। সামাজিক পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নে দেখা যাচ্ছে সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য। সামাজিক পরিকল্পনা প্রণয়ন এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সমাজবিজ্ঞানের জ্ঞান দরকার আছে। বাংলাদেশের সমাজে শিল্প, স্বাস্থ্য, জনসংখ্যা বিষয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য সমাজতাত্ত্বিক পরিকল্পনা গ্রহণ অপরিহার্য। আরেকটা হলো সামাজিক সমস্যার সূত্র অনুসন্ধান। বর্তমান বিশ্ব এবং বিশ্ববাসী বিভিন্ন সমস্যার সংকটে বিপন্ন। এসব সমস্যার সমাধানের সূত্র অনুসন্ধানে সমাজবিজ্ঞানীগণ বিজ্ঞানসম্মত অনুসন্ধান ও সূত্র আবিষ্কার করে থাকেন। সমাজবিজ্ঞানীগণ মনে করেন সামাজিক সমস্যা সৃষ্টির পিছনে এক বা একাধিক কারণ থাকতে পারে। সে সম্পর্কে কার্যকারণ সূত্র আবিষ্কার করাই হচ্ছে সমাজবিজ্ঞানের অন্যতম আলোচ্য বিষয়। আরেকটা হচ্ছে সামাজিক বিচ্যুতি এবং অপরাধ দমন। সমাজ, সংস্কৃতি, সভ্যতার চলমান গতি মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন এনে দিয়েছে এবং সামাজিক মূল্যবোধের পরিবর্তন প্রাপ্তির চেয়ে প্রত্যাশার ব্যবধান, হতাশা, নৈরাজ্য, সন্ত্রাস, সংঘর্ষ, ছিনতাই, মাদকাসক্ত বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা এগুলো দেখা যাচ্ছে বেড়েই যাচ্ছে। তো এই সমস্ত সামাজিক সমস্যা সম্পর্কে সমাজবিজ্ঞান আমাদের মূলত সঠিক তথ্য দিয়ে থাকে এবং জ্ঞান দিয়ে থাকে। সমাজে মানুষের মর্যাদা ও তার অন্তর্নিহিত মূল্য উপলব্ধি এবং সংস্কার রোধ। সমাজস্থ মানুষের সামাজিক মর্যাদা, ব্যক্তি ও সমষ্টি হিসেবে মূল্যবোধ নির্ণয়ে বাস্তব ও যুক্তিসম্মত ধারণা কেবল সমাজতাত্ত্বিক গবেষণার মাধ্যমেই বেশি আলোচিত হয়। ফলে সমাজ ও রাষ্ট্রীয় চিন্তাধারায় সামাজিক অসমতা, দ্বন্দ্ব, সংঘাত প্রভৃতি বিষয়ে সংস্কার মুক্ত সঠিক পদক্ষেপ সমাজবিজ্ঞানীদের প্রচেষ্টায় সফল হয়েছে। তার মানে এই কারণে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজন রয়েছে। পরেরটা হলো মানব সংস্কৃতির সমৃদ্ধি সাধনে সমাজবিজ্ঞানের জ্ঞান আমাদের দরকার। সমাজের প্রচলিত প্রথা, প্রতিষ্ঠান, ধর্মীয় বিশ্বাস, কুসংস্কার প্রভৃতির পরিপ্রেক্ষিতে বিভিন্ন সমস্যার, বিভিন্ন সংকটের সৃষ্টি হয়। এসব সংকটের মীমাংসা ও সমাধান এখন আধুনিক সমাজতাত্ত্বিক জ্ঞানের ভিত্তিতে যুক্তিবাদী মন নিয়ে মীমাংসা করা সম্ভব হচ্ছে। এ কারণে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজন রয়েছে। মানসিক বিকাশ সাধন। সমাজবিজ্ঞানের জনক অগাস্ট কোত ও হারবার্ট স্পেন্সার সমাজবিজ্ঞানের জ্ঞানকে অন্যান্য সামাজিক বিজ্ঞানের ভিত্তি হিসেবে আখ্যায়িত করেছেন। সমাজবিজ্ঞান অনুশীলনে মানুষের বিজ্ঞানসম্মত জ্ঞান অর্জন এবং দৃষ্টিভঙ্গি সম্প্রসারিত হয়। সেজন্য মননশীলতার উৎকর্ষ সাধনে সমাজবিজ্ঞান অনুশীলনের প্রয়োজন রয়েছে। সমাজবিজ্ঞানের জ্ঞান আমাদের প্রয়োজন রয়েছে। এখন সমাজবিজ্ঞানের সাথে অন্যান্য সামাজিক বিজ্ঞানের কি সম্পর্ক রয়েছে সেটা নিয়ে একটু কথা বলবো। সমাজ যেহেতু একটা বৃহৎ মানব সংস্থা, এই বৃহৎ মানব সংস্থার মানুষ বৈচিত্র্যপূর্ণ জীবনযাত্রায় দেখা যায় অভ্যস্ত। এখন সমাজ জীবনের বিভিন্ন ক্ষেত্র নিয়ে গবেষণার জন্য আলাদা আলাদা সামাজিক বিজ্ঞানের উদ্ভব ঘটেছে। সমাজবিজ্ঞান তার গবেষণার ক্ষেত্রে অন্যান্য বিজ্ঞান থেকে যেমন স্বাতন্ত্র্য বজায় রেখেছে, তেমনি এর অধ্যয়নকে গতিশীল করেছে, যুক্তিশীল করেছে। এখন সমাজবিজ্ঞান অন্যান্য সামাজিক বিজ্ঞানকে তার গবেষণালব্ধ তথ্য সরবরাহ করে থাকে এবং একই সাথে অন্যান্য সামাজিক বিজ্ঞানের গবেষণালব্ধ তথ্য থেকে সমাজবিজ্ঞানও উপকৃত হয়ে থাকে। এখন আমরা তাহলে সমাজবিজ্ঞানের সঙ্গে অন্যান্য সামাজিক বিজ্ঞানের মিলের সম্পর্ক, অমিলের সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার সম্পর্ক রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। শুরুতে আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক নিয়ে। রাষ্ট্র হলো এমন একটি রাজনৈতিক সংস্থা যেখানে অনির্দিষ্ট সংখ্যক বিপুল এক জনসমষ্টি নির্দিষ্ট ভূখণ্ডে আর সার্বভৌম ক্ষমতার অধিকারী সরকারের অধীনে সংগঠিত হয়। রাষ্ট্রবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হলো রাষ্ট্র। এটা একদিকে যেমন রাষ্ট্রের গড়ন, বৈশিষ্ট্য, উদ্দেশ্য, ভূমিকা নিয়ে আলোচনা করে, অন্যদিকে এটা রাষ্ট্রে বসবাসকারী নাগরিকদের অধিকার, কর্তব্য নিয়েও আলোচনা করে। পক্ষান্তরে সমাজবিজ্ঞানের মূল আলোচনার বিষয় হচ্ছে সমাজ। এটা কেবল সমাজের কাঠামো এবং মানব সম্পর্ক নিয়ে আলোচনা করে না, এটা সমাজস্থ মানুষের গোটা সমাজ জীবন পর্যালোচনা করে, বিশ্লেষণ করে থাকে। একজন ব্যক্তি একাধারে রাষ্ট্রের নাগরিক, সামাজিক জীব তথা সমাজের সদস্য। তাই রাষ্ট্রবিজ্ঞান যেখানে ব্যক্তির রাজনৈতিক জীবন এবং রাষ্ট্রের সঙ্গে তার সম্পর্ক আলোচনা করে, সমাজবিজ্ঞান সেখানে ব্যক্তির সামাজিক জীবন এবং সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান, দল এবং গোষ্ঠীর সঙ্গে তার যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কগুলো নিয়ে আলোচনা করে থাকে। যদিও যুক্তিসঙ্গত কারণে এই কথা প্রায়ই বলা হয়ে থাকে সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানের চেয়ে অধিকতর ব্যাপক, তথাপি এটাও ঠিক যে
রাষ্ট্রবিজ্ঞান এমন কতিপয় বিষয় নিয়ে আলোচনা করে যা সমাজবিজ্ঞান প্রত্যক্ষভাবে আলোচনা করে না, যেমন শাসনতন্ত্র, সরকারের বিভিন্ন বিভাগ, অঙ্গসংস্থা, নাগরিকদের অধিকার কর্তব্য ইত্যাদি। এর অর্থ এই নয় যে সমাজবিজ্ঞানের আলোচনা ক্ষেত্র রাষ্ট্রবিজ্ঞানের তুলনায় সংকীর্ণ। আর একটা বিষয় হলো সমাজবিজ্ঞানের একটি অন্যতম বিষয় হচ্ছে রাজনৈতিক সমাজবিজ্ঞান। এখানে সমাজবিজ্ঞান রাজনৈতিক ঘটনাবলীর সমাজতাত্ত্বিক বিশ্লেষণ করে থাকে। অতএব দেখা যায় সমাজবিজ্ঞান সমাজ গবেষণার পাশাপাশি রাজনৈতিক বিষয়ে গবেষণা করে থাকে। অতএব আমরা এখান থেকে বলতে পারি সমাজবিজ্ঞান পৌরনীতি তথা রাষ্ট্রবিজ্ঞানের চেয়ে ব্যাপক। সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান একে অপরকে নানাভাবে সাহায্য করতে পারে। যেমন যেহেতু রাজনীতির অন্যতম আদর্শগত লক্ষ্য সমাজ কল্যাণ, সেহেতু সমাজ সম্পর্কে স্পষ্ট ধারণা ছাড়া সফল রাজনীতি চর্চা সম্ভব নয়। আবার ব্যক্তির রাজনৈতিক মতাদর্শ আচরণ সম্পর্কে জ্ঞান ছাড়া ওই ব্যক্তির সামাজিক জীবন এবং সমাজের অন্যান্য দল, গোষ্ঠী বা প্রতিষ্ঠানের সঙ্গে তার সম্পর্ক এটাও সঠিকভাবে অনুধাবন প্রায় অসম্ভব। সমাজ কাঠামো সম্পর্কে সমাজবিজ্ঞানীর জ্ঞান রাষ্ট্রবিজ্ঞানীকে ক্ষমতার কাঠামো বিশ্লেষণে সাহায্য করে থাকে। একইভাবে ক্ষমতার কাঠামো সম্পর্কিত রাষ্ট্রবিজ্ঞানীর জ্ঞান সমাজ কাঠামো এবং সামাজিক স্তরবিন্যাস পাঠে সমাজবিজ্ঞানীকে সাহায্য করতে পারে। এখন সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানের পার্থক্য হলোটা কি? যে মূল প্রতিপাদ্য বিষয় সমাজবিজ্ঞানের হলো সমাজ, রাষ্ট্রবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে রাষ্ট্র। বিশ্লেষণের মূল ক্ষেত্র সামাজিক সম্পর্ক বা মিথস্ক্রিয়া। রাষ্ট্রবিজ্ঞানের বিশ্লেষণের মূল ক্ষেত্র রাজনৈতিক সম্পর্ক, রাজনৈতিক আচরণ। আন্তঃব্যক্তি, আন্তঃদল, গোষ্ঠী, আন্তঃশ্রেণী সহ প্রতিষ্ঠান, পরিবার, সমাজের সঙ্গে ব্যক্তির দায়বদ্ধতার বহুমুখী সম্পর্কের বর্ণনা এবং বিশ্লেষণ করে থাকে সমাজবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র, রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী দল ইত্যাদির সঙ্গে ব্যক্তির অধিকার ও কর্তব্যের সম্পর্ক বিশ্লেষণ করে থাকে। সমাজবিজ্ঞানের পরিধি খুবই ব্যাপক এবং বিস্তৃত, গোটা সমাজ জীবনী এর পরিধিভুক্ত। পরিধি তুলনামূলকভাবে কম বিস্তৃত এবং তার সমাজ জীবনের রাজনৈতিক দিকটিকেই প্রাধান্য দিয়ে থাকে। সমাজ কাঠামোর উপর বিশেষ দৃষ্টি নিবদ্ধ করে, ক্ষমতা কাঠামোর উপরে দৃষ্টি দিয়ে থাকে। পরিধি ব্যাপক হলেও সমাজবিজ্ঞান কতিপয় দিক যেমন শাসনতন্ত্র, সরকারের বিভিন্ন অঙ্গ, অধিকার কর্তব্য ইত্যাদি বিষয়ে সমাজবিজ্ঞান প্রত্যক্ষভাবে আলোচনা করে না। রাষ্ট্রবিজ্ঞান দেখা যায় রাজনৈতিক বিষয় সম্পর্কে গুরুত্ব দিলেও আর্থ সামাজিক ও দার্শনিক দিক উপেক্ষা করে না, এগুলো নিয়েও আলোচনা করে। সমাজবিজ্ঞানের গবেষণার ফলাফল দ্বারা রাষ্ট্রবিজ্ঞান উপকৃত হয়ে থাকে, আবার রাষ্ট্রবিজ্ঞানের গবেষণার ফলাফল দ্বারাও সমাজবিজ্ঞান উপকৃত হয়ে থাকে। এরপরে আমরা পড়ব তাহলে ইতিহাসের সঙ্গে সমাজবিজ্ঞানের সম্পর্ক কি। ইতিহাস হচ্ছে অতীতের ঘটনা বিশ্লেষণ, তার মানে রেকর্ড অর স্টাডি অফ দি পাস্ট। আর এটি এখন এই যে অতীতের ঘটনা বিশ্লেষণ করে থাকে এগুলো বস্তুত মানুষ এবং তার সমাজ বিবর্তনের ঘটনা। পক্ষান্তরে সমাজবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হচ্ছে সমাজ ও সংস্কৃতি। অতএব বলা যায় যে সমাজবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় সমাজ ও সংস্কৃতি সম্পর্কে অতীত ঘটনাবলীর পর্যালোচনাই হচ্ছে ইতিহাস। ইতিহাস যেখানে সমাজের অতীতকে নিয়ে আলোচনা করে, সমাজবিজ্ঞান সেখানে মানব সমাজের ইতিহাস ও সমাজের বর্তমান অবস্থা বিশ্লেষণের উপরে গুরুত্ব আরোপ করে থাকে। ইতিহাস যেখানে অতীতের ঘটনা আলোচনা যেখানে রাজ্যের উত্থান পতন, দিন তারিখ, সন, শতাব্দী, সন্ধি, চুক্তির ইত্যাদি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে থাকে। সমাজবিজ্ঞান সেক্ষেত্রে দেখা যায় এগুলোর গুরুত্ব অস্বীকার করে না, সমাজস্থ মানুষের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণে সমাজ জীবনের গভীরে প্রবেশ করে। যদিও সমাজবিজ্ঞান বর্তমান সমাজকে বিশ্লেষণ করার প্রয়াস পায়, তথাপি সমাজের অতীতকে সমাজবিজ্ঞানীগণ উপেক্ষা করতে পারেন না, কেননা অতীতের গর্ভেই বর্তমান সমাজের সৃষ্টি। তাই সমাজবিজ্ঞানী ঐতিহাসিকের কাছে ঋণী। আবার এই কথাও সত্য যে সমাজবিজ্ঞানীর বর্তমান সমাজের বিশ্লেষণই কালের গর্ভে অতীতে পরিণত হয়, অর্থাৎ আজকের সমাজ আগামীকাল অতীত সমাজে পরিণত হয়। তাই সমাজবিজ্ঞানীর বর্তমান সমাজ বিশ্লেষণ আগামী দিনের জন্য ঐতিহাসিকের কাছে আকর্ষণীয় বিষয় হয়ে দাঁড়ায় এবং সেদিক থেকে বিচার করলে একজন ঐতিহাসিক সমাজবিজ্ঞানীর কাছে ঋণী। সমাজবিজ্ঞানের একটি অন্যতম বিষয় হচ্ছে সোশ্যাল হিস্ট্রি। ইদানিংকালে ঐতিহাসিকরা ইবনে খালদুন প্রমুখ দ্বারা প্রভাবিত হয়ে তাদের ইতিহাস রচনার সাধারণ মানুষ এবং তাদের সমাজ ও সংস্কৃতির উপর ক্রমশই বেশি গুরুত্ব দিয়ে থাকেন। এদিক থেকে বিবেচনা করলে সামাজিক ইতিহাস সমাজবিজ্ঞানী ও ঐতিহাসিকের মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে। এবার আমরা পড়ব তাহলে সমাজবিজ্ঞানের সাথে ইতিহাসের পার্থক্যটা কোথায়। বর্তমান সমাজের উপর অধিক গুরুত্ব দেয় এবং অতীতকে অবশ্যই উপেক্ষা করে না, মানে সমাজবিজ্ঞান। আর ইতিহাস অতীত ঘটনাবলীকে ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকে। সমাজবিজ্ঞানের পরিধি ব্যাপক ও বিস্তৃত, কেননা অতীত ও বর্তমানের আওতাভুক্ত। পরিধি যদিও ব্যাপক তথাপি তা অতীতকে নিয়ে আবর্তিত।
দিন, তারিখ, সন্ধি, চুক্তি, জয় পরাজয় ইত্যাদি বিষয় কৌতূহল থাকলেও তা ইতিহাসের মতো প্রাধান্য পায় না। কিন্তু ইতিহাস দিন, তারিখ, সন্ধি, জয় পরাজয়, উত্থান পতন ইত্যাদি বিষয়ে গুরুত্ব দিয়ে থাকে। ইতিহাসের গুরুত্ব স্বীকার করে নিয়েই সমাজবিজ্ঞান সামাজিক ইতিহাস ও ঐতিহাসিক সমস্ত বিষয় অধ্যয়ন করে চলে। অন্যদিকে বর্তমানে যেহেতু মুহূর্তের মধ্যে অতীত হয়ে যায়, তাই ইতিহাসবিদ বর্তমান ঘটনা প্রবাহ আগ্রহ ভরে পর্যবেক্ষণ করে থাকেন। ইতিহাসের গবেষণালব্ধ তথ্য থেকেও সমাজবিজ্ঞান তার তথ্য সংগ্রহ করে থাকে। এভাবে সমাজবিজ্ঞান ও ইতিহাস একে অপরের তথ্য সংগ্রহ করে থাকে। আর সমাজবিজ্ঞানের গবেষণালব্ধ তথ্য ইতিহাসবিদদের কাছে প্রয়োজন হয়। এভাবে সমাজবিজ্ঞান এবং ইতিহাস পরস্পর নির্ভরশীল। নৃবিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক কি, এটা নিয়ে আলোচনা করব। নৃবিজ্ঞান হচ্ছে মানুষের বিজ্ঞান ভিত্তিক পাঠ, এটাকে বলা হয়ে থাকে সায়েন্টিফিক স্টাডি অফ ম্যান। নৃবিজ্ঞানের প্রতিপাদ্য বিষয় হচ্ছে মানুষ। নৃবিজ্ঞান মানুষের উৎপত্তি, ক্রমবিকাশ এবং সামাজিক ও সাংস্কৃতিক জীবন সম্পর্কিত বিজ্ঞান। পক্ষান্তরে সমাজবিজ্ঞানের কথা যদি বলি, সেটা হলো মানুষের পারস্পরিক সম্পর্ক, সমাজ কাঠামো এবং সামাজিক শ্রেণীসমূহের বস্তুনিষ্ঠ পাঠ। সমাজবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে সমাজ। সমাজবিজ্ঞান সমাজস্থ মানুষের গোটা সমাজ জীবন পর্যালোচনা ও বিশ্লেষণ করে থাকে। আর নৃবিজ্ঞানের সঙ্গে সমাজবিজ্ঞানের সম্পর্ক অত্যন্ত নিবিড়। উভয় বিজ্ঞানী মানব সংগঠন এবং মানবীয় আচরণ সম্পর্কে জানবার কৌতূহল পোষণ করে থাকে। উভয় বিজ্ঞানীর গবেষণার বিষয় বা ক্ষেত্রের মধ্যে মিল রয়েছে। অনেক ক্ষেত্রে এদের দৃষ্টিভঙ্গি প্রায় অবিভেদযোগ্য। প্রাচ্য, পাশ্চাত্য তথা আমেরিকা অনেক বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান একই বিভাগে পঠন পাঠন ও গবেষণা হয়ে থাকে। আর সামাজিক ঘটনা সম্পর্কে জানতে হলে নৃবিজ্ঞানীকে সমাজবিজ্ঞানের দ্বারস্থ হতে হয়। আধুনিক সমাজ পাঠে সমাজের উৎপত্তি ও বিকাশ সম্পর্কে জানতে সমাজবিজ্ঞানীকে নৃবিজ্ঞানের দ্বারস্থ হতে হয়। অর্থাৎ গবেষণার ক্ষেত্রে নৃবিজ্ঞানী ও সমাজবিজ্ঞানী একে অপরের দ্বারা উপকৃত হন। আর নৃবিজ্ঞান তার গবেষণা পদ্ধতিতে সমাজবিজ্ঞানের চেয়ে অধিকতর কার্যোপযোগী পদ্ধতি ব্যবহার করে থাকে। নৃবিজ্ঞান তার গবেষণায় ব্যক্তিগত অংশগ্রহণ ও পর্যবেক্ষণ প্রয়োগ করে থাকে। অপরপক্ষে সমাজবিজ্ঞান তার গবেষণায় ব্যক্তিগত অংশগ্রহণ পর্যবেক্ষণ পদ্ধতির চেয়ে দার্শনিক, ঐতিহাসিক, জরিপ পদ্ধতি ইত্যাদির উপর গুরুত্ব দেয় বেশি। তবে ব্যক্তিগত অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতি সমাজ বিশ্লেষণে অধিকতর সহায়ক বিধায় ইদানিং দেখা যায় সমাজবিজ্ঞানীদের অনেকেই এই পদ্ধতি গ্রহণে আগ্রহ দেখাচ্ছে। সমাজবিজ্ঞান ম্যাক্রো সোসাইটি বিশ্লেষণ করে থাকে, আর নৃবিজ্ঞান মাইক্রো সোসাইটি নিয়ে আলোচনা করে। উদাহরণস্বরূপ বলা যায়, বাংলাদেশের সমাজ কাঠামো সম্পর্কে জিজ্ঞেস করলে সমাজবিজ্ঞানী স্বল্প সময়ের মধ্যে সে সম্পর্কে যুক্তিভিত্তিক একটি ধারণা দিতে পারবেন। কিন্তু এ সম্পর্কে ধারণা দেওয়া নৃবিজ্ঞানীর পক্ষে সম্ভব হলেও সেটা সহজ নয়, কেননা নৃবিজ্ঞান বৃহৎ সমাজের একটি বিশেষ দিক নিয়ে আলোচনা করে। পক্ষান্তরে সমাজবিজ্ঞান সমাজের সামগ্রিক দিক নিয়ে আলোচনা করে। নৃবিজ্ঞান তার গবেষণা নিজস্ব সমাজের মধ্যে সীমাবদ্ধ রাখে না। নৃবিজ্ঞান সরল বা অনগ্রসর সমাজ ও সংস্কৃতি সম্পর্কে বেশি কৌতূহল দেখায়, তবে আধুনিক সমাজ সম্পর্কে একেবারে উদাসীন না। বরং ইদানিককালে নৃবিজ্ঞান আধুনিক জটিল সমাজ সম্পর্কে উৎসাহ দেখাচ্ছে। নৃবিজ্ঞানী হাঁটতে না শিখে দৌড়াতে চান না। সমাজবিজ্ঞানী নিজের সমাজ অর্থাৎ আধুনিক সমাজের সাংস্কৃতিক জীবনযাত্রা প্রণালী তথা শ্রেণী সম্পর্কে আলোচনা করে থাকে। এখন এই সমাজবিজ্ঞান এবং এই নৃবিজ্ঞান এটার মাঝে পার্থক্যটা কি? মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে সমাজ ও সামাজিক সম্পর্ক। নৃবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মানুষ ও সংস্কৃতি। প্রধানত বৃহৎ সমাজ নিয়ে গবেষণা করে, প্রধানত ক্ষুদ্রাকৃতির সমাজ নিয়ে গবেষণা করে। সামাজিক জরিপ সহ অন্যান্য পদ্ধতির উপরে গুরুত্ব আরোপ করে থাকে। অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতি ও তুলনামূলক পদ্ধতি সহ কেস স্টাডির উপর গুরুত্ব দিয়ে থাকে বেশি। শিল্প সমাজের উপর প্রধানত এর দৃষ্টি নিবদ্ধ থাকে এবং বর্তমান সমাজ সম্পর্কের কৌতূহল বেশি। এটা প্রাক শিল্প সমাজ সম্পর্কে এবং শিল্প সমাজ সম্পর্কে সমান কৌতূহল রয়েছে। তবে যেহেতু বিশ্বের অধিকাংশ এলাকা অদ্যাবধি শিল্পায়িত হয়নি, তাই নৃবিজ্ঞান প্রাক শিল্পায়িত সমাজ নিয়ে বেশি কাজ করে থাকে এবং দিন দিন শিল্পায়িত সমাজের দিকে দৃষ্টি দিচ্ছে। আর সমাজবিজ্ঞানীকে ভাষাতত্ত্ব ও প্রত্নতত্ত্বে খুব বেশি প্রশিক্ষণ গ্রহণের প্রয়োজন হয় না, তবে পদ্ধতি, বিজ্ঞান এবং পরিসংখ্যান এগুলো সম্পর্কে বিশেষ প্রশিক্ষণ নিতে হয়। আর নৃবিজ্ঞানীকে ভাষাতত্ত্ব ও প্রত্নতত্ত্বে বিশেষ প্রশিক্ষণ সহ পরিসংখ্যান বিষয়েও জ্ঞান অর্জন করতে হয়।
নৃবিজ্ঞানীদের গবেষণা কর্ম থেকে সমাজবিজ্ঞানীগণ তথ্য সংগ্রহ করতে পারেন। আর সমাজবিজ্ঞানীদের গবেষণা কর্ম যেমন গ্রামীণ সমাজ গবেষণা থেকে নৃবিজ্ঞানীরা তথ্য সংগ্রহ করতে পারেন। তো এইটা হলো সমাজবিজ্ঞান এবং নৃবিজ্ঞানের মধ্যে পার্থক্য। তারপরে আমরা বলতে পারি যে অর্থনীতির সাথে সমাজবিজ্ঞানের সম্পর্কটা কীরকম। অর্থনীতির মূল আলোচ্য বিষয় হচ্ছে উৎপাদন, বন্টন, ভোগ, সঞ্চয়। অপরপক্ষে সমাজবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হচ্ছে সমাজ তথা সমাজ কাঠামো। সমাজবিজ্ঞান সমাজস্থ মানুষের গোটা সমাজ জীবন পর্যালোচনা বিশ্লেষণ করে থাকে। সমাজবিজ্ঞানের তুলনায় অর্থনীতির ক্ষেত্র ক্ষুদ্রতর, কেননা সমাজবিজ্ঞান মানুষের গোটা সমাজ জীবন নিয়ে আলোচনা করে, আর অর্থনীতি কেবলমাত্র মানুষের অর্থনৈতিক দিক নিয়ে আলোচনা করে। সমাজবিজ্ঞান ও অর্থনীতির মধ্যে সম্পর্ক অতি ঘনিষ্ঠ, কেননা সমাজ জীবন দ্বারা অর্থনৈতিক প্রক্রিয়া যেমন প্রভাবিত হয়, আবার অর্থনৈতিক প্রক্রিয়া ও সমাজ জীবনকে প্রভাবিত করে থাকে। সমাজ পরিবর্তনের সাথে অর্থনৈতিক পরিবর্তনের সম্পর্ক রয়েছে, অতএব সামাজিক প্রেক্ষাপট বিশ্লেষণ ছাড়া অর্থনীতির পূর্ণাঙ্গ পঠন পাঠন এগুলো সম্ভব না। অর্থনীতির সম্পর্ক সমাধানে সামাজিক জ্ঞানের গুরুত্ব রয়েছে। পেশা এবং আয়ের তারতম্য, জীবনযাত্রার মান সম্পর্কিত অর্থনীতিবিদদের জ্ঞান বিজ্ঞানীকে তাদের সামাজিক স্তরবিন্যাস, সামাজিক জীবনযাত্রা প্রণালী ব্যাখ্যায় সাহায্য করে, কেননা পেশা, আয় ও ব্যয়ের বিভিন্নতার উপর নির্ভর করে সামাজিক শ্রেণী এবং গোষ্ঠীর অবস্থান তথা তাদের মর্যাদা ও জীবন প্রণালী। সমাজবিজ্ঞানীরা লক্ষ্য করেন শিক্ষা, পেশা, মর্যাদা ভেদে কোন শ্রেণী কতটা ব্যয় করে এবং তাদের জীবনযাত্রার মানই বা কেমন, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে। সমাজবিজ্ঞানীদের এসব অভিজ্ঞতা অর্থনীতিবিদদের বেশ কাজে লাগায়। বস্তুত এভাবেই সমাজবিজ্ঞান এবং অর্থনীতি একে অপরের গবেষণা কাজে সাহায্য করতে পারে। তাহলে সমাজবিজ্ঞান এবং অর্থনীতির মধ্যে পার্থক্যটা কোথায়? মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে সমাজ, সমাজ কাঠামো এবং মানব সম্পর্ক। মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে উৎপাদন, বন্টন, ভোগ, সঞ্চয় ইত্যাদি। পরিধি ব্যাপক এবং বিস্তৃত, কেননা গোটা সমাজ জীবন নিয়ে আলোচনা করে থাকে। পরিধি তুলনামূলকভাবে কম বিস্তৃত। সামাজিক আচরণের গবেষণার আওতাভুক্ত, অর্থনৈতিক আচরণের গবেষণার আওতাভুক্ত। আর যেহেতু সমাজ ও সংস্কৃতি তথা জীবনযাত্রা প্রণালী অর্থনৈতিক আচরণকে নিয়ন্ত্রণ করে, তাই অর্থনীতি সমাজ ও সংস্কৃতি উপেক্ষা করতে পারে না। যেহেতু আয় ও সম্পত্তি সামাজিক স্তরবিন্যাসের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে, তাই সমাজ বিজ্ঞানীকে অর্থনৈতিক বিষয়াদি সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হয়। সামাজিক প্রথা, আচার অনুষ্ঠান, রীতিনীতি, মূল্যবোধ ইত্যাদির উপর গুরুত্ব আরোপ করে। অর্থনৈতিক প্রতিষ্ঠান যেমন ব্যাংক, বিমা, বাজার, ব্যবসা ইত্যাদির উপর বিশেষ গুরুত্ব আরোপ করে থাকে। সমাজবিজ্ঞানীগণ অর্থনীতিবিদদের গবেষণা থেকে নানাভাবে উপকৃত হয়ে থাকেন। অর্থনীতিবিদগণকে তাদের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের জন্য সামাজিক বাস্তবতা সম্পর্কে জানতে হয়, আর তাই সমাজবিজ্ঞানীদের গবেষণা থেকে তারা উপকৃত হন। এটা গেল মোটামুটি সমাজবিজ্ঞান এবং অর্থনীতির মধ্যে মূল পার্থক্য। এখন আমরা তিনটা পার্থক্যের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করলাম যে কিছু কিছু জিনিস আছে প্রায় এক, যেমন মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে সমাজ ও সামাজিক সম্পর্ক, বৃহৎ সমাজ নিয়ে গবেষণা করে। তারপর হচ্ছে সমাজবিজ্ঞান দেখা যাচ্ছে অন্যান্য বিজ্ঞানের উপর নির্ভরশীল, আবার অন্যান্য বিজ্ঞান সমাজবিজ্ঞানের উপর নির্ভরশীল। আমরা যেমনটা বলেছি সমাজবিজ্ঞান নৃবিজ্ঞানের পার্থক্য, সমাজবিজ্ঞান অর্থনীতির পার্থক্য। তারপরে আমরা বলেছি সমাজবিজ্ঞান ইতিহাসের পার্থক্য, সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানের পার্থক্য। সেক্ষেত্রে দেখা যায় প্রত্যেকটা পার্থক্যের ক্ষেত্রেই একটা জিনিসের মধ্যে আমরা মিল লক্ষ্য করি, যে মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে সমাজ। রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে বললাম মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে রাষ্ট্র। আবার দেখা যায় সমাজবিজ্ঞানের ক্ষেত্রে আমরা বললাম যে মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে সমাজ বা সমাজের উপর অধিক গুরুত্ব আরোপ করে। ইতিহাসের ক্ষেত্রে বললাম যে অতীতের ঘটনাবলী ব্যাখ্যা বা বিশ্লেষণ করে। আবার সমাজবিজ্ঞানের ক্ষেত্রে আমরা বলছি পরিধি ব্যাপক ও বিস্তৃত। আবার দেখা যাচ্ছে ইতিহাসের ক্ষেত্রে আমরা বলছি যে পরিধি যদিও ব্যাপক তথাপি অতীতকে নিয়ে আবর্তিত। রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে আমরা বলছি যে বিশ্লেষণের মূল ক্ষেত্র রাজনৈতিক সম্পর্ক, রাজনৈতিক আচরণ। তার মানে সমাজবিজ্ঞানের পরিধি যতটা বিস্তৃত, রাষ্ট্রবিজ্ঞানের পরিধিটি অত বিস্তৃত না। সেক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা এই কথা বলতে পারি যে সমাজবিজ্ঞানের পরিধি ব্যাপক, নৃবিজ্ঞানের পরিধি এতটা ব্যাপক না। সমাজবিজ্ঞান যেখানে বৃহৎ সমাজ নিয়ে গবেষণা করে, নৃবিজ্ঞান সেখানে ক্ষুদ্র সমাজ নিয়ে গবেষণা করে। সমাজবিজ্ঞান যেমন সমাজের সমস্ত বিষয় নিয়ে ব্যাখ্যা বা বিশ্লেষণ করে থাকে, রাষ্ট্রবিজ্ঞান সেক্ষেত্রে কেবলমাত্র রাজনৈতিক সম্পর্ক, রাজনৈতিক আচরণ নিয়ে আলোচনা করে। এই সমস্ত আবার দেখা যায় সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানের উপর নির্ভরশীল, রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের উপর নির্ভরশীল। সমাজবিজ্ঞান ইতিহাসের উপর নির্ভরশীল, ইতিহাসও দেখা যায় সমাজবিজ্ঞানের উপর নির্ভরশীল। তার মানে এই সমস্ত বিষয় কিন্তু
মোটামুটি একই, প্রায় 3-4টা পার্থক্য রয়েছে, যে প্রত্যেকটা ক্ষেত্রেই অভিন্ন জিনিস লক্ষণীয়। তো আজকের আলোচনা এ পর্যন্তই। আর সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য শুভকামনা।